যাই হোক, আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসেও আপনারা ছিলেন। আমাদের এখন মূলত কোর্স হচ্ছে খ। আমরা যেটা করাচ্ছি আমাদের সিলেবাসে খ কোর্সের আমাদের আমাদের পরে কিছু আলোচনা আছে। এখন আমাদের বেশি কিছু নাই এই খ কোর্সে। আমাদের যে এর আগে আমরা যে মডেলিং ক্লাসটা বলেছিলাম, মডেলিং ভাস্কর্যটা আসলেই কি? মডেলিং ভাস্কর্যটা হচ্ছে যে আমি যে কোনো একটা কিছু রিপ্রোডাকশন বলছি না, একটা ভাস্কর্য তৈরি করব, একটা ধারণা, ওই ধারণার জন্য আমি কোনো কিছুর মডেল তৈরি করা। আর এই মডেল তৈরি করার জন্য আমরা কি যদি কাদামাটির একটা ভাস্কর্য, সেটাকে আমি ওপেন এয়ারে রাখতে পারবো? পোড়ামাটির রাখা যাবে, কিন্তু কাদামাটির ভাস্কর্য কি ওপেন এয়ারে থাকবে? ওপেন এয়ারে একটা ভাস্কর্য করতে গেলে এটাকে হয় সিমেন্টের করতে হবে, নাইলে মেটালে করতে হবে, অথবা টেরাকোটা করতে হবে। আবার অত বড় ভাস্কর্য করে টেরাকোটা মানে পুড়িয়ে ফেলা এটা সম্ভব না, তাই না? এই জন্য বড় কোনো ভাস্কর্য করার আগে একটা মডেল করতে হয়, কোনো একটা বিশাল ঘরের মধ্যে, কোনো একটা ছাউনির ভিতরে। ওই মডেল ভাস্কর্য করে ওইটা একটা ছাঁচ তৈরি করে ওইটার মধ্যে ঢালাই দিয়ে সিমেন্ট দিয়ে মূল অবয়বটাকে মূল অবয়বটাকে তৈরি করে তার থেকে কেটে কেটে বের করে আনাটাকে বলে বের করে এনে ভাস্কর্য তৈরি করতে হয়। এই যে আমি যে প্রথমে যে একটা প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার চেনে না, যে হাত ভেঙে গেলে লাগায় যে প্লাস্টার, এটাকে আমরা এই ফাইন আর্টসের ভাষায় বলি প্লাস্টার অফ প্যারিস। আচ্ছা যাক, আমরা তো বিষয় লিখিনি। আজকে বিষয় হচ্ছে যে শিল্প মাধ্যম। তাড়াতাড়ি করতে গেলে আজকে বিষয় কি? এখন বিষয় হচ্ছে কি? হ্যাঁ, বিষয় হচ্ছে শিল্প মাধ্যম। শিল্প মাধ্যম, তারপরে আর কি আছে? উপকরণ। তারপরে আর কি? করণ কৌশল। এটা হচ্ছে বিষয়, কোর্স। করণ এটা হচ্ছে কোর্স। এটা কোর্স হচ্ছে খ। এখানে লিখি খ কোর্স। এটা খেয়াল করলে দেখবে আপনাদের সিলেবাসের মধ্যে ক কোর্স হচ্ছে ঐতিহাসিক, এটা পুরোটা তাত্ত্বিক, কিন্তু খ কোর্সটা হচ্ছে যে এই শিল্প মাধ্যম, উপকরণ, করণ কৌশল। এটার মধ্যে থেকে আজকের বিষয় হচ্ছে যে মডেলিংয়ের আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে মডেলিং কিভাবে করতে হয় অনেক কিছু বুঝিয়েছি, কিন্তু মডেলিং করার জন্য তো আমাদের কিছু মডেলিংয়ের জন্য আমাদের মডেলিং টুলস কি? বিভিন্ন যন্ত্রপাতি আর কি। কাজ করতে গেলে যন্ত্রপাতি। আমরা কি মডেলিং করব শুধুমাত্র হাত দিয়ে করা যাবে? এটাকে কাদা টেনে নিতে হয়, কাদা লাগাইয়া আবার এটার মধ্যে চাপ দিতে হয়, কীভাবে কী কিছু টুলস আছে। এই টুলস কিন্তু আপনারা এই টুলসগুলি আপনারা দেখি, আমি আপনাদেরকে বাসায় গিয়ে এই মডেলিংয়ের টুলসগুলির কিছু ছবি দিতে পারি কিনা, এখানে কি আছে কিনা। এখানে এই যে দেখেন মডেলিং ভাস্কর্যের কিছু টুলস আমি এখানে দেখাই, একটু সামনের দিকে একটু দেখিয়ে ফেলি। এই টুলসগুলি এটা এখানে দিলাম কারণ এটা আপনাদের রেকর্ডে থাকবে, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন এগুলি বিভিন্ন রকম আঁচড় দেওয়ার জন্য, তারপরে এটা ওই যে, এবং এগুলি মডেলিংয়ের আকার অনুযায়ী, মডেলিংয়ের যেরকম আপনাদের যেমন এই পেন্সিল স্কেচ করতে গেলে বিভিন্ন রকম পেন্সিল লাগে না, তারপর পেন্সিলটাকে শার্প করার জন্য শার্পনার লাগে না, পেন্সিলের দাগ কোথাও ভুলে দিয়ে দিচ্ছেন তার জন্য ইরেজার লাগে না, অনেক কিছু তো লাগে, তাই না? তাহলে এই জিনিসগুলি, এগুলি হচ্ছে টুলস। ঠিক মডেলিং করতে গেলে এই টুলসগুলি রাখলে আপনাদের পরিচিতি দরকার। আপনারা আহামরি কিছু করে ফেলবেন না, পাচ্ছে ভয় পাইয়েন না। আপনারা করবেন কি?
আমরা মডেলিংটা শিখছি, মডেলিং সম্পর্কে জানছি, কিন্তু আপনাদেরকে তো বাসায় এটা আপনাদেরকে তো স্টুডেন্টদের সাথে এটা নিয়ে কাজ করতে হবে না? আপনার বাচ্চাদেরকে স্কুলে বলবেন যে দেখি একটা আপেল বানিয়ে নিয়ে আসো তো, দেখি একটা কলা বানিয়ে নিয়ে আসো তো, দেখি, এটাই হচ্ছে আপনার বাড়ির কাজ দিবেন। আপনাদের জন্য এই বাড়ি 2 মাসে একটা করে থাকবে আপনাদের এই মডেলিং বিষয়ে। 2 মাসে একটা না, আচ্ছা দেখ আমি কমিয়ে দিলাম, আপনাদেরকে এই মডেলিং বিষয়ে 2টা জিনিস জমা দিতে হবে। আপনারা বাসায় বসে এখন থেকে সিমেন্ট দিয়ে হোক, কাদামাটি দিয়ে হোক, বা কোনো কিছু ককশিট দিয়ে হোক, বা কাঠের গুঁড়া দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে আপনার মণ্ড তৈরি করে এটাকে কিছু বানিয়ে একটা 2টা জিনিস আপনাকে, 2 ধরনের 2টা জিনিস আপনাকে তৈরি করতে হবে। এটি হচ্ছে মডেলিং, ঠিক আছে? বেশি বড় করার দরকার নেই, আপনি 10 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে করবেন হাইটে, আর পাশে 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চির মধ্যে করবেন। হ্যাঁ, এভাবে করে আপনি বানান। আপনি 2টা জিনিস বানিয়ে বাচ্চাদেরকে বললে কত, নিজের যদি সেই অভিজ্ঞতাটা না থাকে তাহলে আমাদেরকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মিলিয়ে একটা বানাবেন। আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসে 2টা জিনিস আপনি বাসায় বসে তাৎক্ষণিকভাবে আপনি নিজে একটুখানি তৈরি করে আপনি কিভাবে করবেন না করবেন, কাকে দিয়ে করবেন, এগুলি তো আর বাজার থেকে কিছু না জমা দিবেন, গোল্লা পাবেন, নাম্বার 0 দিব। কারণ আমি বাজারের জিনিস দেখলেই বুঝবো। কে বলছেন কথা বলেন? হ্যাঁ, চুলা চুলা আহামরি কিছু না। চুলা তো আমি স্কুলেও দেখি যে ওই বাড়ির কাজ দিলে যে মডেলিংয়ের চুলা বানায় নিয়ে এসছে। কারণ চুলা বানিয়ে আনতে সুবিধা, চুলা মহিলাদেরকে দিত, বাসায় গেলে আম্মা খালাদেরকে বলতো, বোনদেরকে বলতো আমাকে একটা ছোট্ট চুলা বানাইতো, ওইটা বানাইতে ওরা এক্সপার্ট। আপনিও সেই উদ্দেশ্যেই বলছেন, এটা হবে না। আপনি ফল ফ্রুট জাতীয় একটা জিনিস বানাবেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি মডেলিংয়ের বাড়ির কাজ এটা হচ্ছে যে আপনি হ্যাঁ না, ইচ্ছা মতো না, আপনি ফল ফ্রুট থেকে একটা, আর হচ্ছে যে ক্রোকারেজ থেকে একটা, বুঝছেন? হ্যাঁ, গ্লাস টপ, ফুলের টপ, বা এই আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আপনি যদি মনে করেন যে একটা ওই বিভিন্ন রকম পানির বোতল আছে না, বোতলটাকে কেটে নিয়ে তার উপরে একটুখানি ওই সুতা পেঁচিয়ে সেই সুতার উপরে একটু কাদা মাটি লাগিয়ে আপনি করতে পারেন। কত সোজা কাজ। এগুলো মাথার মধ্যে একটু থাকতে হবে, এছাড়া কিছু না, মাথায় থাকতেই হবে। আপনি পুরোটা মাটিতে করতে না পারেন, আপনি এটা যে কাদা মাটি বোঝানোর জন্য আপনি ওইভাবে করে ভিতরে দিয়ে একটু কাদালে বা সিমেন্ট দিয়েও করতে পারেন। আমার তো ইচ্ছে আছে রিটায়ারমেন্টে গেলে এই ধরনের কাজের একটা দোকান দিয়ে দিব। এই ছোটোখাটো হাতের তৈরি জিনিসপত্র এইটা সেটা বানিয়ে অর্নামেন্ট থেকে শুরু করে একবারে ঘরে ফুলের টপ নিজের মতো করে বানাবো আর বিক্রি করবো। কেউ কিনলে কিনবে, না কিনলে না কিনবে। এছাড়া আমার লাইনে কিছু একটা করতে হবে। হ্যাঁ বলেন। সবাই মিলে একসাথে বন্ধু বান্ধব মিলে ছবিগুলো আঁকে এবং ইয়ে করে, এই যে যেগুলো বলেছেন এগুলো তৈরি করে। কোনটা? পরিবেশ যদি হয় তাহলে আমরাও পারবো মডেলিং এর। না, এটা ওটার জন্য আমাদের হবে, ওটার জন্য সামনে হবে, সেটার জন্য আপনি ওয়াটার কালার হতে পারে, সেটা হবে ওয়াটার কালার, পেন্সিল স্কেচ, স্টিল লাইফ করা, তারপরে আউটডোর ড্রয়িং করা। আমি তো বলছি আউটডোরও নিয়ে যাবো আপনাদেরকে একদিন। হয়তো বলবো আজকের ক্লাসটা অনলাইনে রেকর্ডিং করবে টরবে। হ্যাঁ, যেমন এই শুনেন, যেমন ধরেন বললাম যে আজকে আপনারা এই 2টা ক্লাস আজকে একসাথে চমুনি কলেজের গার্ডেনে হবে বা মাইজদি শিল্পকলা একাডেমির গার্ডেনে হবে। আপনাদেরকে তখন ওখানে যেতে হবে। হ্যাঁ, এবং ওইটা যদি ভিডিও করে আবার কাটিং করে কীভাবে কাজ করে সেটা আবার অনলাইনে দিয়ে দিবে, সেটা ওনার সাথে আলাপ হবে। কিন্তু আমাদেরকে আউটডোর ওয়ার্ক, এই প্র্যাকটিসগুলি আমাদেরকে থাকতে হবে। আপনি আউটডোরে পাতা ড্রয়িং করবেন না যে আজকে আমরা আউটডোরে শুধু পাতা ড্রয়িং করব, আজকে আমরা আউটডোরে শুধু ফল ড্রয়িং করব, ফুল ড্রয়িং করব। হ্যাঁ, এইভাবে করে আউটডোর ওয়ার্ক হবে আমাদের। সেটা সবসময় একই দিকে হবে না, কোনোটা হয়তো, যেহেতু আমাদের এখানে দক্ষিণ দিক এবং উত্তর দিক বা পূর্ব দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দিকের, উত্তর দিকের থেকে কারা আসছেন, মানে সোনাই মুরিটুরির দিক থেকে 1 জন, 2 জন। হ্যাঁ, কোথায়? রামগঞ্জ, যাই হোক, ওই উত্তর দিক। আর বেশিরভাগ তো হচ্ছে দক্ষিণ দিকের কারা আছেন, মাইজদির দিকের একটু বেশি, আরও কয়েকজন আছে। যাই হোক, আর ইসের দিকের এদিকে আমাদের এই পূর্ব দিকের মানে ডাগরমুড়িয়া সহ নিয়ে ফেনিটি নিয়ে অনেকেই আছেন। তো আমরা দেখি ওই আপনারা যদি ওই পাশে কোনো
এই সেন্টার করতে পারেন, আপনারা এটা নলেজে রাখবেন। জায়গাটা দৃষ্টিনন্দন হতে হবে, জায়গাটা হতে হবে, কি বলে, মানে ডিস্টার্বলেস, কেউ যাতে ডিস্টার্ব না করে এরকমও হতে হবে। প্রয়োজন বোধ আমরা ওখানে করলাম কাজ, অসুবিধে কী? হ্যাঁ, বা আমরা যদি মনে করি যে না আমরা আমাদের পিসিটিসিকে কেন্দ্র করেই করব, তাহলে আমরা চৌমুনি কলেজ আছে, বা এদিকে আমাদের এই বেগমগঞ্জ শিল্পকলা একাডেমি আছে না, কালচারাল একাডেমি, এখানে করতে পারি। তারপরে আমাদের এই আর কোথায় আমরা এই এর কাছাকাছি বজরা বড় মসজিদে গিয়ে একদিন মসজিদটা দেখে ওইটা টাইলসের কাজটা কেমন টেমন সেটা দেখতে পারি। আমরা ওই গান্ধী আশ্রমে যেতে পারি, জয়াগের এখানে গান্ধী আশ্রমে যেতে পারি। এরকম করে আমরা টুকটাক কিছু ক্লাস বাইরে, গান্ধী আশ্রমে গেলে আমরা ওইখানে অনেক ধরনের ফুলের বাগানও আছে, ওখানে আমি অনেক আগে গেছিলাম, এর মধ্যে তো অনেকদিন যাইনি। গান্ধী আশ্রমের মিউজিয়ামের ডিসপ্লেটা আমারই করা। আমি সেই ওই ঝর্ণাধারা চৌধুরী আমাদের দিদিমণি, উনি থাকতে, উনি তো মারা গেছেন, উনি থাকতে আমি তখন ওনাদের ওই মিউজিয়ামের কাজটা আমি করে দিচ্ছিলাম। মানে মিউজিয়ামে তাই, আর দেয়ালটা খুব ঘুণে ধরে তো, উলিয়ে ধরে উলি, এই জন্য দেয়ালটা থেকে বোর্ডটাকে কীভাবে উপরে সেটিং করা যায়, তার মধ্যে যে ফটোগ্রাফিগুলি রাখা, এই আইডিয়াটা আমারই, এবং কাজটা আমি করে দিয়েছিলাম ওনাদেরকে, মিস্ত্রি দিয়ে করেছিল আর কি। তো যাই হোক, এখন টুলসগুলির মধ্যে আপনারা দেখেছেন এখানে, যে এখানে একটু বাসে গিয়ে দেখবেন কিছু কিছু টুলস আছে, চ্যাপটা মোটা, কতগুলি আছে এরকম দাগ কাটা। যেমন আমি একটু এঁকে দেখাই, যেমন ধরেন এই যে এই টুলসটা এখানে আছে, এই টুলসটা আছে না, এটা এই আমি এই টুলসটার কথা বলছি। পিছনের দিক কিরকম আছে, পিছনের দিক কোনোটা গোল থাকবে, কোনোটা কী থাকবে, এটা অন্য ব্যাপার। আমরা যখন ব্রাশ কিনি কত রকম থাকে না পিছনের দিক ডিজাইন, সেটা ফ্যাক্টর না। আমার কথা হচ্ছে পয়েন্টটা কীরকম, এই পয়েন্টগুলি দিয়ে ও মাটিকে কোনো একটা দাগ দিতে হচ্ছে, মাটির মধ্যে কোনো একটা মাটির মধ্যে দাগ দিতে হচ্ছে, এই জিনিসগুলি গিয়ে ব্যবহার করে। আর এই যে আরেকটা টুলস আছে মাটি কাটা এবং পেস্ট করার জন্য, এই কাজে লাগে এই টুলসটা। এই যে মাটিকে কেটে নেওয়া, আর হচ্ছে যে পেস্ট করার জন্য, কোনো একটা মাটি লাগানোর পেস্ট করার জন্য, আর একদম কেটে বাদ দেওয়ার জন্য আপনার এই ধরনের টুলসগুলি বেশি কাজ করে। এগুলি বিভিন্ন রকম কাজ করতে গিয়ে যখন অভিজ্ঞতা হয়েছে, যেমন ধরেন এই যে এগুলি পুরোপুরি মাটিকে ছেঁচে তোলার জন্য, এখানে তার দেওয়া আছে, তার, এটা হচ্ছে তার দেওয়া, তার মধ্যে এরকম কাঠের টুকরো, তার মধ্যে আবার এরকম গোল আছে, এগুলো হচ্ছে মাটিকে কি করার জন্য, কাটার জন্য। এগুলি আপনাদের বেশি লাগবে না, কারণ আপনারা যে কাজগুলি করবেন চাপ দিয়ে করতে পারে। আমি একটা দেখি আজকে কালকে একটা মডেলিং, আবার আমি দেখলাম আমাদের কাদামাটির মডেলিংগুলি বেশি ইউটিউবে নাই, যেটা আছে ওদের বিদেশে যে একদম রেডিমেড মাটি পাওয়া যায়, প্যাকেট করা, এগুলি ঢাকা চিটাঙে পাওয়া যায় কিনা আমি জানি না, আমাদের সময় পাওয়া যেত না, এখন তো সব জায়গায় সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, কিছু মাটি আছে পাওয়া যায় কিনতে, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে থাকে, এগুলি কালার, যেমন আপেল বানাচ্ছে, লালটা দিয়ে আপেলের মূল অংশটা করছে, তারপর সবুজ মাটিটা নিয়ে পাতাটা করছে, খুব কত সহজ পদ্ধতি। হ্যাঁ, বাচ্চাদের আপনারাও এই লাইনে আপনারাও বাচ্চা, আপনারা এটা করবেন, অসুবিধা নেই। আপনি কাদামাটিটা ওই যে মাটি প্রসেসিংয়ের কথা আগে বলেছিলাম না মডেলিংয়ের প্রথম ক্লাসে, ওইভাবে করে প্রসেসিংটা করবেন। আপনারা মডেলিংয়ের উপর গত ক্লাস কে কে দেখেছেন অনলাইনে? তো আপনারা দেখেন না কেন? আপনারা অনলাইনেও নয় অফলাইনেও নাকি, সমস্যাটা কি আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অফলাইনে করছেন, অফলাইনে করলেও রিয়েলাইজ করার জন্য অনলাইনটা দেখলে ভালো। তো এটা তো আপনারা কী করবেন আমি তো বুঝি না। আপনারা, আমি চাইবো কি এটা আপনাদের দরকারও আছে। আপনার পরীক্ষা পাস করতে হলে আপনাদেরকে যে আপনি স্কুলে গিয়ে কতটুকু পরিমাণে বাচ্চাদেরকে শিখাইতে পারবেন সেটাই পরীক্ষা করা হবে। একজন পরীক্ষার দুইটা প্রকার আছে, পরীক্ষা কনসেপ্ট, টেস্ট কনসেপ্টটা কি, আমি যে পড়াচ্ছি সেইটা কতটুকু অ্যাপ্লিকেশান হয়েছে সেটার একটা টেস্ট আছে। যেমন এখানে আপনারা যে এখন অনেকে বললেন যে আপনি আগের মডেলিং ক্লাসটা, আমি গত সপ্তাহে মডেলিং সম্পর্কে যে কথাগুলি বলেছি এগুলি আপনারা দেখেন নাই। তো এটা তো দেখেন নাই বললে এটা আপনাদের একটা অযোগ্যতা, এটা একটা অবহেলা। আপনি একটা সপ্তাহ হয়ে গেল, আপনি প্রতি শুক্রবারে তো আপনার শুক্র শনি রবিবারে 3 দিন তো আপনার এই ক্লাসগুলি দেখা উচিত।
আপনি এখানে এসেও ক্লাস করতে পারবেন না, আপনারা অনলাইনেও ক্লাস দেখবেন না, এইটা হলে তো আপনারা সমস্যায় পড়ে যাবেন। আপনাদের অ্যাটেন্ডেন্স কই, আপনার কমেন্ট নাই, আপনি অনলাইন ক্লাসের মধ্যে কমেন্ট করছেন না, আপনারা সিন করছেন না। আমরা তো এখানে দেখছি না যে কয়জন সিন করছে, কয়জন কমেন্ট করছে, এগুলো আমরা দেখছি তো। তা আপনি কমেন্ট করছেন না, সিন করছেন না, কোনো প্রশ্ন নাই, কিছু নাই, এগুলি হলে তো সমস্যা। এখন এখানে মডেলিং ক্লাসটা কি জিনিস, আমি কি পুরো মাটি বস্তাই না এইভাবে করে সম্ভব? হ্যাঁ, আপনাদেরকে একদিন বলতে পারি যে ঠিক আছে কালকে আপনারা সবাই সবাই আধা কেজি পরিমাণ কাদামাটি নিয়ে আসবেন আগামী ক্লাসে। এটা বলতেই পারি, হয়তো সামনে বলবো, শীতকাল আসলে যখন কমিউনিকেশন আরও ভালো হবে, এই হবে। এখন তো বর্ষাকাল অনেক সমস্যা আছে, এক সময় আপনাদেরকে সব কিছু সম্পর্কে ধারণা দিতে হবে। যে আপনি নিজে করছেন না, তাহলে আমি বাধ্য করাবো এটা যে আপনারা নিয়ে আসেন। এবং এরকম বলে দিব যে আগামী ক্লাসে যদি এই জিনিসটা বানাই নিয়ে আনেন, আপনাকে আমি মডেলিং ক্লাসের ইসে ফেল করে দিব শেষ। কারণ আপনি ফেল, আপনি অ্যাটেন্ড করতে পারছেন না মানে আপনি ফেল। আপনি ভালো না হতে পারে একটা কাজ, আপনি একটা আপেল বানাতে পারবেন না, আপনি একটা পেয়ারা বানাতে পারবেন না আপনি। এবং মডেলিংটা কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে বলেছি আমি, যে এটা করার পরে এটাকে চুলার কাছে টাছে রেখে দিব। উনি প্রশ্ন করেছিল সুমন যে এত তাড়াতাড়ি কেউ না, আপনাকে এই জন্য তো বললাম 3 মাসে 2টা দিতে হবে, 3 মাসে একটা আর 6 মাসে আপনি 2টা মডেলই। আপনার পরবর্তীতে দ্বিতীয় সেমিস্টারে তো আরও পারবে। আপনি সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলি, সেকেন্ড সেমিস্টারে তো এই আরও বিস্তৃত, সেকেন্ড সেমিস্টারের কোর্সটা আরও বিস্তৃত, কারণ আপনাদেরকে যাক সেকেন্ড সেমিস্টার দেখলে আমার মাথা খারাপ হয়েছে, ওগুলি দেখার দরকার নেই। মানে 6 মাস করে সেমিস্টার তো। এখন আপনাদেরকে এই মডেলিং করতে গিয়ে আমি আপনাদেরকে ওই সুমন না কি না, ইমন বলেছিল যে আমাদের এই ক্লাসগুলো, আমি এই জন্য গত 2-3 দিন আগে বোধহয় দিয়ে দিছি এই ক্লাস। এবং আমি আজকে গিয়ে যদি আবার রুটিনটা 2-1 দিন, আমি তো আপনাদের জন্য যতটুকু সময় রেডি করি করার জন্য যতটুকু, এখন থেকে আপনারা সেটাও দিচ্ছেন না। আপনি কি আজকে নতুন আসছেন, নতুন ভর্তি হয়েছেন? দাঁড়ান, নতুন ভর্তি হয়েছেন কবে? হ্যাঁ হবে আজকে উনি কি আপনি আগের ক্লাসগুলি দেখছে, মেম্বার হয়েছেন, গ্রুপের মেম্বার হয়েছে, মেম্বার করছে। আপনি এখন যাওয়ার আগে ভর্তি যদি হয়ে থাকেন, ওনার থেকে বসে বলে আমাকে গ্রুপের মেম্বারটা করে দেন। গ্রুপের মেম্বার হয়ে আপনি আগামী ক্লাসে আমার আসবেন। আপনি বাসায় কোথায়? হ্যাঁ, মাইজদি। আপনি আগামী ক্লাসে আসবেন, এসে আমি আগামী ক্লাসের ব্যাপারে আপনাদের সাথে সবার সাথে যারা সবাই আসবেন আজকে যারা আছেন, এবং আগামী ক্লাস এই বিগত আমি যে 5-6টা ক্লাসগুলি যে করিয়েছি অনলাইনে যেগুলি আছে, হ্যাঁ, এটা তো হচ্ছে আমার বোধহয় কত নম্বর ক্লাস, এটা হচ্ছে আমার 18 না 19 নম্বর ক্লাস। হ্যাঁ, আমি দেখেন প্রতিটা ক্লাসের আমি যে পার্টিকে করি তার মধ্যে সবার শেষে একটা লেখা আছে এই বাড়িতে অনুশীলনের গুরুত্ব। মানে এইটা নিয়ে আমাকে কিছু বলতেই হবে। আমি বারবার বলছি যে আপনাদের বসেন, এটা আপনি এই জিনিসগুলি দেখে নেবেন, অনলাইনে যত ক্লাস আছে সব ক্লাসগুলি দেখে নেবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, বুঝতে পারছেন? এবং ওই আরও শনিবারেও তো ক্লাস, শনিবারে আসবেন, কালকে আসবেন, এসে ক্লাসগুলি করবেন সরাসরি। যারা একটু দুর্বল আছেন প্র্যাকটিক্যালে তারা সরাসরি উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর যারা যদি মনে করেন যে না আমি বাসায় তো ক্লাস করছি এবং অনলাইনেও ক্লাস দিচ্ছি, তারা যদি বিশেষ কোনো সমস্যা না থাকে আসবেন, আর বেশি সমস্যা থাকলে আসবেন না। আপনারা এই সমস্যা সেই সমস্যা করে বসে থাকবেন। এখানে কর্মজীবী কয়জন আছেন? আপনারা কি সবাই কর্মজীবী? উনি নয় একটা স্কুলে আসে সবসময় ক্লাস করতে হয়, শুক্রবার ছাড়া হয় না। আর আপনারা যেভাবে বলছেন, অনেক সময় দেখেছি আপনারা গ্রুপের মধ্যে আলোচনা করতেছেন, একজনের কাজ নিয়ে আপনারা মন্তব্য করবেন না। কার কাজ সুন্দর হচ্ছে, কার কাজ খারাপ হচ্ছে সেটা আমি বলবো, সেটা শাইন বলবে, বুঝছেন? আপনারা বিউটিফুল হয়েছে, হ্যান হয়েছে, এই সময় বাকি কথা বলার কোনো দরকার নেই। আপনাদের মন্তব্য দিয়ে একজনের কাছে ইমনে কি কাজ করে সেটার মন্তব্য আপনি করার কোনো দরকার নেই। আপনি কি কাজ করেন সেটার মন্তব্য ইমনের করার কোনো দরকার নেই। ওর নামটা জানিতেছেন, ওর নামটা সরাসরি বারবার আসছে, কিছু মনে করেন না, বুঝছেন? তো তাছাড়া ওর সাথে আমার একটু অন্যরকম ও একটু ভালো আঁকে টাকে, তো ওকে আমি ওকে আমি এমনি আমি এই শুনেন
ওকে আমি এমনি তুমি করে বলি, ও ছবি টবি আঁকে আগে থেকেই, এর একটা আছে, থিওরিতে তাকে ওভারকাম করতেই হবে। আর সে কি করবে ভবিষ্যতে, সে এমনি একটু অ্যামেচার আর্টিস্ট, মানে সে শৌখিন আর্টিস্ট, সে শখ করে আঁকে। আমি চাই আপনারা সবাই সেই লাইনে, এবং ভবিষ্যতে সেটাই হবে। এই লাইনে যারা আসবে তাদেরকে শৌখিন আর্টিস্ট বললাম না, 100 জন আসলে আমরা 55 জন নেব, বাকি 45 জনকে বাদ দিব পরীক্ষা নিয়ে, এবং সেই পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আপনারা সুযোগ পেয়ে গেছেন, তো সুযোগ পেয়ে যদি এটাকে হাতছাড়া হয়ে যায়, এই সেমিস্টারে যদি হঠাৎ করে ব্রেক হয়ে যায়, তাহলে আবার পরবর্তী ফার্স্ট সেমিস্টারে আপনাকে পড়তে হবে না যেনতেনভাবে। এটা এমন কোনো সাবজেক্ট না এখানে 30,000 পোস্ট খালি আছে, বুঝতে পারছেন? সুতরাং একটু ভালো করে থাকেন, যাতে সামনের বছরে যেই NTSC যে পরীক্ষাটা হবে এটাতে যেতে হয়ে যেতে পারেন। আর হয়ে গেলে সব স্কুলেই তো এই পোস্টটা খালি পড়ে আছে, পোস্ট যেহেতু ক্রিয়েট হয়ে যাচ্ছে, সব জায়গায় খালি পড়ে আছে না, সামনেই নিয়োগ শুরু হয়ে যাবে। শুরু হলে আপনারা একটা এলাকা থেকে আর কয়টা, আপনি এক এলাকায় দেখা যাবেন যে আপনারা যেই পরিমাণ ফার্স্ট সেমিস্টারে ট্রেনিং নিচ্ছেন, তাহলে প্রথম ব্যাচে দেখা যাবে যে একটা এলাকায় এই স্কুল আছে হয়তো 50টা, কিন্তু ওইখানে এখন পাওয়া যাচ্ছে 5 জন। তাহলে আপনার চাকরি তো মোটামুটি কনফার্মই বলা যায়। এই সমস্ত স্বপ্ন আমি দেখাতে চাই না, কারণ কার কি নিজের চলাফেরা সব কিছুর উপরে নির্ভর করে, কে কতটুকু। অনেকে আছে হয়তো না, আপনি ইন্টারেস্টেডই না, চাকরি করবেন না, হয়তো ইন্টারেস্ট নিয়ে পড়তে আসছেন, এই করছেন সেই করছেন, এগুলি করতেছেন। যাই হোক, আপনাদের ওখানে আমি বিভিন্ন রকম মানে আপনাদের অবজারভেশনের জন্য অনেক কিছু দিয়ে থাকি, এগুলি দেখবেন। আপনাদের ওই ক্লাসটা ঘুরবেন, আপনারা গ্রুপটা ঘুরবেন, 2টা গ্রুপ আছে, একটা মেসেঞ্জার গ্রুপ, এখানে বাকি কথাবার্তা বেশি হয়, উল্টাপাল্টা পণ্ডিতি মারে, হ্যাঁ কত বড় বড় বোর্ডে, আমি কিছু লিখতে চাই না। যাই হোক, কার স্বাভাবিক, আপনাদের তো বয়স হয়েছে, আপনারা কিন্তু ওইটা একটা ক্লাসমেটদের গ্রুপ, এখানে আপনাদের টিচাররাও যুক্ত আছে না? এই জন্য ক্লাস নিয়ে মানে সমালোচনা করার দরকার নেই, মন্তব্য করতে পারেন, ভালো হয়েছে সুন্দর হয়েছে, এটা ঠিক আছে, এটা করতে কোনো মানা নেই, কারো কাজকে কারো। আর নিজে কাজ করবেন না, নিজে একটা ঈদের নাই, অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, নিজে একটা পোস্ট দেন নাই কাজের, আরেকজনের কাজের হ্যাঁ বিউটিফুল, সুন্দর, এই সেই বলার কোনো দরকার নেই। তো এগুলির ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ কাউকে এটা এক ধরনের ফলাফল বলা না, পরীক্ষার ফলাফল বলার মতো না, তো সেই অধিকার তো আপনাদেরকে দেওয়া হয়নি। সুতরাং গ্রুপে যখন অ্যাটেন্ড করবেন, ওই আপনাদের সমস্যা, আপনি বলছেন যে অমুক স্যারের উদ্দেশ্যে বলছি, এটা নিয়ে একটুখানি আগামী ক্লাসে আলোচনা করবেন বা মনে করিয়ে দিবেন, হ্যাঁ এরকম কিছু। বা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের যদি সময় থাকে, আমরা তো আর সারাক্ষণ এটা নিয়ে থাকলেই হবে না, আমাদের অন্য কাজ আছে না, আমরা এখানে সপ্তাহে একটা ক্লাসের জন্য একটু রয়েছি, হ্যাঁ এক সময় তো পাওয়াই যাচ্ছিল না, উনি আমার কাছে 3 দিন গেছেন, তো আমি তো মাথায় আছে। পরে দেখলাম যে না, এটা একটা ইন্টারেস্টিং, বড় ছেলে, এতদিন তো ছোটদেরকে পড়িয়েছি, বড়রা আসবে, কিন্তু আমি তো এসে অনেক সময় হতাশ হই আপনাদের। আমি কয়েকজন ছাড়া বাকিদের মধ্যে চারুকলা বিষয়ের উৎসাহ দেখি না, কারণ আপনারা মনে হচ্ছে যেন আপনারা ওইটা উজ্জ্ব থাকুক না, আপনার বৃত্তির জন্য, আপনি যে কোনো একটা চাকরির জন্য এটা করছেন সেটা উজ্জ্ব থাকুক, আপনি আপনার সাবজেক্টের প্রতি মনোনিবেশ করুন। এটা একটা নতুন সাবজেক্ট, নতুন জিনিস, জানার অনেক কিছু আছে। হীরক রাজার দেশের সিনেমাটা দেখছেন সত্যজিৎ রায়ের? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, এইভাবে চিন্তা করলে হবে না, তাই না? তো সুতরাং এটা থাকবেন। আর এই মডেলিং নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই, আমি যেটা বললাম যে কোনো কিছুর একটা মডেল তৈরি করা, সেটাই হচ্ছে মডেলিং ভাস্কর্য। এবং এটা করে সাজ তৈরি করে, যেমন আমাদের অপরাজেয় বাংলা, এটা কিভাবে তৈরি করলো, এটা বিশাল করে প্লাস্টার অফ প্যারিস, প্রথমে খড়টর দিয়ে যে পুতুল যেরকম মূর্তি বানায় হিন্দুরা পূজার আগে, এই খড়টর দিয়ে উপরে প্লাস্টার অফ প্যারিস দিয়ে একটা ভাস্কর্য তৈরি করেছে, ওইটার সমান করে ভাস্কর্য তৈরি করে, ওটার উপরে ছাঁচ তৈরি করার জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করুক বা সিমেন্টের ছাঁচ তৈরি করুক, কেটে ফেলছে। মানে যখন ঢালাই করে দিয়েছে, উপরে ঢালাই করে, কারণ এগুলি তুলতে হবে না, পার্টগুলি আবার কেটে কেটে পার্ট তৈরি করেছে। করে ইঞ্জিনিয়ার দেখেছে যে এটা এত ফুট লম্বা, এত সিমেন্টের ঢালাই, তাইলে ফাউন্ডেশন কতটুকু লাগবে। একটা বিল্ডিং যদি 10 তলা হয়, ফাউন্ডেশন একরকম হয়, 2 তলা হলে একরকম হয়, এরকম হয় না, সাধারণ পিলার দিয়ে। ঠিক ওইটা যেরকম যেই পরিমাণ
সিমেন্ট বহন করতেছে, যেই পরিমাণ ওজন হবে তাহলে নিচের দিয়ে কতটুক থেকে উঠতে হবে, এগুলো ইঞ্জিনিয়ারের কাজ। ইঞ্জিনিয়ার নিচের থেকে বিম টিম উঠিয়ে ভিতরে আর্টিস্টের অবয়বটা নিয়ে রডের কিছু স্ট্রাকচার দিয়ে তারপরে ওই ছাঁচটা বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পরে ভিতরে ফাঁফা না, ওর মধ্যে সিমেন্টের ঢালাই দেওয়া হয়েছে। ঢালাই দেওয়ার পরে কিছুদিন পরে সিমেন্টটা যখন শক্ত হয়ে আসছে, ছাঁচটা তুলে ফেলেছে। তুলে ফেললে তো ছাঁচটা তুলে ফেলার পরে কি ভাস্কর্যটা এখন যেরকম আছে সেরকম ছিল? ওর মধ্যে নোকের দাগ, চোখের এক্সপ্রেশন, ঠোঁটের এক্সপ্রেশন, মানুষের চেহারা, মানুষের এই যে মেয়েটা যে নিয়ে যাচ্ছে একটা নার্স, একটা ব্যাগ ঝুলানো, দেখেছেন না অপরাজেয় বাংলা? অপরাজেয় বাংলা ছবি দেখেছেন? কলা ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপরাজেয় বাংলার সৈয়দ আবদুল্লাহ খালিদ আমাদের সরাসরি শিক্ষক। যদিও ওইটার এইটা উনি ওইখানেই করেছেন, ঢাকায় আর্ট কলেজেই করেছেন স্ট্রাকচারটা। তো যাই হোক, আমাদের এখানে করেছে ওই উনি আরেকটা কাজ করেছে চাঁদপুরে। যারা কোনোদিন গেলে চাঁদপুরে কেউ গেছেন? চাঁদপুর শহরের মাঝখানে লেকের মধ্যে একটা মুক্তিযুদ্ধের হাত আছে না, রাইভেলাতে? এইটাও কিন্তু আমাদের আবদুল্লাহ খালিদ স্যারের করা। উনি তখন চিটাগাং আর্ট কলেজে এসে উনি এই স্ট্রাকচারটা ওখানে করেছিল। তখন আমরা মডেলিং সম্পর্কে অনেক কিছু এটা তৈরি করে তারপর এটার মধ্যে ঢালাই দিত। তারপরে এই যে এই শাড়ির ভাঁজ, ব্যাগ ঝুলিয়ে আছে, এই যে ডিটেল ওয়ার্ক, এগুলি ছেনি দিয়ে কেটে কেটে আস্তে আস্তে করে তৈরি করেছে। যেটা আমি আগে আপনাদেরকে পড়াতে গিয়ে বলেছিলাম না, যে বলছে যে প্রস্তর ভাস্কর্য, তাই না? ওটাকে প্রস্তর তৈরি করা হয়েছে প্রথমে। প্রস্তর তৈরি করে তারপরে সিমেন্টের ঢালাই দিয়ে তৈরি করে ভিতরে রড টড সবই আছে, তারপর ওইটার মধ্যে কেটে কেটে ওই জিনিসগুলি বের করে আনা হয়েছে। কারণ পুরো ছাঁচটা তো অত ডিটেল কিছু আসে না, এই জন্য এটা। হ্যাঁ, মেটাল ভাস্কর্যের মধ্যে ওগুলি আসে। আপনি স্ট্যাচু অফ লিবার্টি কি, কে বলবেন? বলেন স্ট্যাচু অফ লিবার্টি বলেন। হ্যাঁ, এটা তো হচ্ছে ইতিহাস। এটা কি? এটা যুক্তরাষ্ট্র মানে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ফরাসিরা ওদেরকে গিফট করেছিল, কিন্তু এটা কিন্তু স্থাপনা হওয়ার কথা ছিল আরেকটা কোথায় যেন। তো যাই হোক, এটা হয়েছে, কিন্তু এটা একটা ভাস্কর্য না। এবং ভাস্কর্যটা কিসের তৈরি? এটা তামা জাতীয়, তামা। হ্যাঁ, তামা, স্টিল, এগুলি জাতীয়, যেগুলি মিক্স, যাতে সমুদ্রের আবহাওয়া আবার এর টিকসইয়ের ব্যাপার আছে। এটা কত বড় সেটা আমি বোধহয় একটা ক্লাসে বলেও ছিলাম, যে এটা কত বড় সেটা অনুমান করার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি। এই যে একটা নারী মূর্তি স্ট্যাচু অফ লিবার্টি এইভাবে যে হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে আছে আটলান্টিক মহাসাগরের মধ্যে, নিউ ইয়র্ক শহরে ঢুকার সময়, আমেরিকাতে যাওয়ার সময় এটা দেখা যায় স্ট্যাচু অফ লিবার্টি এই যে দাঁড়িয়ে আছে এরকম। তাহলে একজন মানুষ পায়ের এখান দিয়ে দরজা আছে, এই পায়ের ভিতর দিয়ে গোল গোল সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে শরীরের ভিতর দিয়ে গিয়ে হাতের ভিতর দিয়ে গিয়ে মশাল যে হাতে আছে না, মশালের মধ্যে যে এরকম রেলিং আছে না, এই রেলিংটার মধ্যে যেতে পারে একজন মানুষ। এটা তো ইসের কাজও করে স্ট্যাচু অফ লিবার্টি, যে বাতিঘরের কাজও করে। এর বাতিঘর আছে না, তাইলে দেখেন এবার এটা কত বড়। একজন মানুষ ওই মূর্তিটার ভিতর দিয়ে, ভিতরে ফাঁপা, কারণ এটা হচ্ছে পাত দিয়ে করে, এটা পুরো ঢালাই না, এটা পাতের তৈরি। এটাকে বিভিন্ন রকম এই মেটেল পাতগুলিকে লাগিয়ে 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 তৈরি করা হয়েছে। সেই পাতগুলি ওইভাবেই করেছে। আগে এটা মডেল করেছে, তারপর স্টিলের পাতগুলি এটার মধ্যে বসিয়ে বসিয়ে শ্বাস তৈরি করেছে, তারপরে এনে এনে ওইটা জোড়া লাগিয়ে দিয়েছে। আমাদের পদ্মা সেতুতে উপরের যে বিমগুলি কি বলে, এগুলিকে গার্ডারগুলি, এগুলি কি নাম জানা, একটা বলে যে বসাইছে, বলে যে স্পেন না কি বলে না, এত নম্বর স্পেন, এত নম্বর, এগুলি কি একটা কত মিটার, অনেক মিটার না কত মিটার? হ্যাঁ, 150 মিটার। ওই যে 100 মিটার দৌড় দেয় না, 100 মিটার দৌড়ের কত দূরে না, তাহলে আরও অর্ধেক বেশি। তাহলে কত বড় বড় স্প্যান, এগুলি চীন থেকে সরাসরি বানানো। এই 1 ইঞ্চিও এদিক সেদিক হয় না। এগুলি যখন এক পিলার থেকে এক পিলারের যেই মাথাগুলি আছে যেখানে এটা স্ক্রু দিয়ে লাগবে ওই বরাবর করা, আধা ইঞ্চি এদিক, এই এত বড় একটা জিনিস আধা ইঞ্চি এদিক সেদিক হলো, এটা বসাই দিয়ে সমস্যা আছে, বুঝতে পারছ? তাহলে পিলারগুলি যে এত নিচ থেকে উঠছে, স্প্যানগুলি তৈরি কত বড় একটা পরিকল্পনা, তাই না? তো স্প্যানগুলি যে তৈরি করতেছে এগুলিও কিছু ব্যাপার স্যাপার আছে না,
এই জিনিসগুলি এটার সাথে এটা ভাস্কর্যের একটা মিল আছে, এগুলিও ঠিক এরকম। আপনি দেখেন না ছাঁচগুলি এরকম করে, সেই কত নিচের থেকে পৃথিবীর সবচাইতে বড় লাগছে, ক্রেনটা লাগছে, কারণ সেই ওইখানে এমন গভীরতা থেকে আনতে হয়েছে। দেখা যাচ্ছে যে অনেক অনেক সময় যখন বর্ষার দিনে যখন প্রচুর পরিমাণে স্রোত হয়, পৃথিবীর বৃহত্তম স্রোতস্বর নদী, সবচাইতে বেশি পানি এটা সরবরাহ করতেছে, মানে মিনিটে কি পরিমাণ কত কিউসেক পানি হচ্ছে যে স্রোতের সাথে যায়, এগুলি হিসাব নিকাশে যায়, সব কিছু জানতে হবে এমন কোনো ব্যাপার নাই, আমরা এগুলি জানি না। তো যাই হোক, এইভাবে করে আপনারা বাসায় নিজে যদি প্র্যাকটিস না করেন, বাচ্চাদেরকে কাজ দিবেন কিভাবে? এই না, এগুলি তেমন কোনো নাম নাই, এগুলি আপনি ব্যবহার করার সময় কি লাগবে না লাগবে একটা একটা আজ থাকতে পারে, কারণ এটা দেখতে হবে এটা আছে কিনা। আমার মনে হয় তেমন কোনো নাম নাই। টুলস হলে একটা সেট, টুল সেট একটা হচ্ছে যে মানে করার জন্য, মানে যেমন এখানে দুই ধরনের সেটের ছবি আমি দেখিয়েছিলাম। এই এক ধরনের শুধুমাত্র কি করা, এই সেটটা হচ্ছে শুধুমাত্র মানে তার লাগানো, তো এই সেটটা হচ্ছে শুধুমাত্র এই করার জন্য, এই যে কাদাকে কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, এটা কিন্তু মডেলিং, মানে এটা তো ক্লে, তো ক্লে, এটা ক্লে স্কাল্পচার, মানে কাদা মাটি দিয়ে তৈরি ভাস্কর্য করার জন্য এগুলি অনেক সময় কুমাররাও ব্যবহার করে দেখবেন। আরেকটা হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে যে এগুলি হচ্ছে যে আপনার মানে বিভিন্ন মাটিকে টেক্সচার দেওয়ার জন্য বা চাপ দেওয়ার জন্য বা দাগ দেওয়ার জন্য এই টুলসগুলি ব্যবহার করা হয়। তখনই আপনি তো মডেলিং তো তখনই, আপনি তো শুকিয়ে যাওয়ার পরে মডেলিং হয় না। আপনি টেরাকোটাতেও আর এগুলি কাজ লাগে না। টেরাকোটাতে তো সাধারণত টেরাকোটাতে কেরম করে পাতের মতো করে, পাতলা পাতের মতো করে এগুলি বিভিন্ন রকম সাইজ করে এগুলি পুড়িয়ে ফেলে। টেরাকোটা ভাস্কর্য যেগুলি আর্টিস্টিক ওয়েতে করে যেগুলি, আর এমনি আপনি তো বাজারে যে হাড়ি পাতিল পাওয়া যায় কুমাররা বিক্রি, এটাও তো টেরাকোটা। এটা তারা কিসের মধ্যে বানায় দেখছেন না, কুমারের চাকা বলে না, এইটার ঐতিহ্য কিন্তু আমাদের হরপ্পা মহেঞ্জোদারোতে আছে। মানে সেই আজকে থেকে 4-5 হাজার বছর আগে সভ্যতার একটা বড় ইম্পর্টেন্ট জিনিসও প্রাচ্যে আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে চাকা, এবং সেটা কুমারের চাকা আবিষ্কার না হলে এই দ্রুতযান চলতো। এবং আমরা তো এই ঠেলা গাড়ি, তারপরে ঘোড়া গাড়ি, গরু গাড়ি, তারপরে একটুখানি মেশিন দিয়ে গাড়ি, হ্যাঁ, তারপরে এইভাবে স্পিড, এই স্পিডটা কনসেপ্টটা মাথায় আসা তো এবার মহাশূন্যে কীভাবে যাওয়া যায় ওই গাড়ি, তাই না? রেলগাড়িতে এখন চাকাও থাকবে না ভবিষ্যতে, খালি শুরু হতে আর শেষ হতে চাকা লাগে। আপনি জাপান চীনে যে বুলেট ট্রেনগুলি এখন আছে, এগুলি তো চাকাও লাগে না, এগুলি রেল লাইনের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপর দিয়ে যায়, কারণ এগুলি চৌম্বক শক্তি দিয়ে চলবে, কারণ চাকার উপরে এত জোরে যেতে পারে না। চাকার উপরে এত স্পিডে যেতে, এটার একটা সীমাবদ্ধতা আছে, চাকা দিয়ে রাস্তার সাথে ঘর্ষণের সাথে কত স্পিড পর্যন্ত যেতে পারে, ইচ্ছা করলেই পারবে না। চাকা টাকা ছুটে টুটে একদম উড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে যে যখন চলা শুরু করবে তখন চাকাটা লাগে, আস্তে আস্তে চৌম্বক শক্তিটা যখন বাড়ে, স্পিড বাড়ে, তখন আস্তে করে রেল লাইন থেকে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপর উঠে যায়। মানে রেল লাইনের সাথে লাগে না, চৌম্বক শক্তির কারণে। আপনার দুইটা চৌম্বক উত্তর মেরু একসাথে হলে কেমন হয়ে থাকে না, একটা ভেসে থাকে না, এরকম একটা আছে। এটা কিভাবে যায় কিছু প্রযুক্তি, আপনার ইউটিউবে দেখলে অনেক কিছু পাবেন, যে এভাবে সার্চ দিলে দেখতে ইচ্ছা করে। জানার জন্য এখন কোনো সমস্যা না, খালি আগ্রহটাই বড় কথা। আজকের দিনে জানার চেষ্টা করো, সমস্যা না, শুধু আগ্রহটাই হচ্ছে বড়, বুঝতে পারছেন? তো আমি আগামী ক্লাসে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ। তা আপনারা কেউ এখনো জুলাই মাসের খাতাই শেষ করেন নাই, আমার তো এটা খুব একটা ভালো লাগতেছে না। আপনি অবশ্যই আগস্ট মাসে এই আগামী ক্লাসের ভিতরে 1 সপ্তাহের ভিতরে জুলাই মাসের খাতায় যেটা করার দরকার, আর যারা এখনো খাতা কিনেন নাই তারা এই খাতাটা নিয়ে এখানে একসাথে উনি নাই করছে 2 মাসের জন্য, এটা নিয়ে দিলেও হবে। তাহলে আর যারা আগে থেকে খাতা, আমি যে বলছিলাম না
যেই খাতার মধ্যে প্র্যাকটিস করার জন্য। এরকম যারা বানিয়েছেন তারা সেটা জমা দিবেন, তবে এই তথ্যগুলি লাগবে, যেটা উনি কালকে বোধহয় ফেসবুকে দিয়ে, কারণ সবারই আমরা অ্যাসাইনমেন্ট যখন স্কুল কলেজে এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছে সবার প্রচ্ছদটা একই রকম হতে হয় না, কারণ তার এই তথ্যগুলি থাকবে সবার, এই তথ্যগুলি থাকবে, নাম, মোবাইল নম্বর, আপনার এখানকার রোল নম্বর, এখানে জমা দিয়েছেন যে সেই ফর্মটা নম্বর, জমা দেওয়ার তারিখ, কত তারিখে হয়েছেন, তারপর এটা বিচার করার ব্যাপারে প্রতি মাসে অ্যাসাইনমেন্ট খাতা পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে জমা দিতে, এটাও লিখে দিচ্ছে, এটা আমি বলিনি, যাই হোক লিখে দিচ্ছে, ভালো কথা। তো যাই হোক, এখন আপনাদের আমি আরেকটা পর্যায়ে চলে যাই, সেটা হচ্ছে আপনাদের গত ক্লাসে আপনাদেরকে গত ক্লাসে আমি আপনাদেরকে যে একটা সাজেশন দেওয়া হয়েছিল না অনেক আগে, ওই সাজেশনে আমি 1 থেকে 20 পর্যন্ত 2টা ক্লাসে শেষ করেছি, আলোচনা করেছি আর কি। আজকে আমি 21 থেকে আলোচনা করি। ওখানে 21 নম্বরের প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন, মডেলিং ভাস্কর্য বলতে কি বুঝো? এটা তো আমি আলোচনা করে ফেললাম যে কোনো ভাস্কর্য তৈরি করার আগে ওইটার অনুরূপ করে কোনো ভাস্কর্য অস্থায়ীভাবে ভাস্কর্য নির্মাণ করাটাকে মডেলিং ভাস্কর্য বলে, 1। আর 2 নম্বর হচ্ছে যে ছোটোখাটো কাদামাটির ভাস্কর্য তৈরি করা ইনডোর, যেমন ধরেন আমাদের কাদামাটির কিছু ভাস্কর্য আছে বিখ্যাত, যেমন আমাদের সৈয়দ আবদুল্লাহ খালিদের একটা ভাস্কর্য আছে, সেটা হচ্ছে যে বসুন্ধরা নামের একটা নারী মূর্তি আছে, খালি মুখ হয় মুখটা, পোর্ট্রেট, এগুলি ঘরের ভিতর থাকে, এগুলি বাইরে না। মডেলিং ভাস্কর্য সাধারণত বাইরে স্থাপন করা যায় না, কারণ বৃষ্টির পানি পড়লে তো এটা ভিজে নষ্ট হয়ে যাবে, এটা তো টেরাকোটা না, ঠিক আছে? তাইলে এই ধরনের দুটো, একটা হচ্ছে যে কোনো উদ্দেশ্য নিয়ে এটা একটা মডেল তৈরি করার জন্য যে ভাস্কর্য করা কাদামাটি, সেটা মডেলিং ভাস্কর্য। আর একটা হচ্ছে ছোটোখাটো ভাস্কর্য, যেমন আপনি হাতের একটা মডেল তৈরি করতে চাচ্ছেন, আপনি হাতের এইভাবে, আমরা যেরকম আর্ট কলেজে থাকতে সবাই একটা ক্লাস ছিল সবার হাত সবাই বানাও, তো এটা কী করে এইভাবে করে ধরে হাতটাকে কীভাবে মাটি দিয়ে বানানো যায়, একটা অবয়বতা আস্তে আস্তে করে ডিটেল করা, ছোট ছোট করে কাদামাটির চিমটি দিয়ে নিয়ে আস্তে আস্তে করে বানানো, হ্যাঁ, কোথাও দরকার হলে খুলে ফেলা আর ছেঁচে ফেলা, আর কোথাও দরকার হলে একটু নতুন মাটি দিয়ে ওটা টিপে দেওয়া, এইভাবে করে আমরা করতাম। যাই হোক, এটা হচ্ছে মডেলিং। তারপর হচ্ছে শিল্প সৃষ্টিতে মাধ্যম কি কি? এখানে উত্তর লিখছে, শিল্প সৃষ্টিতে মাধ্যম হলো প্রধান উপকরণ রং, তুলি, ক্যানভাস, চারকোল, কাগজ, বোর্ড, ক্লিপ। তো তাহলে কি খালি চিত্রকলাই শিল্প? নাট্যকলা কি শিল্প না? সাহিত্য কি শিল্প নয়? কবিতা কি শিল্প নয়? কবিতা আবৃত্তি কি শিল্প নয়? তো সুতরাং এখানে যেটা লেখছে এটা খুব একটা কি বলে, মানে একটা মাইনর পরিবেশের কথা বলা হচ্ছে। হ্যাঁ, চিত্রশিল্পর মাধ্যম কি হইতে পারে, সেটা হইতে পারে, এটা চিত্রশিল্পের। আমরা যে এখন ভাস্কর্যের কথা বললাম, মডেল, এটা কি শিল্প নয়? তাহলে এটা করতে কি এগুলি লাগে? রং, তুলি, ক্যানভাস, চারকোল, এগুলি কি লাগে? লাগে না। তাহলে এখানে একটু সংক্ষিপ্তভাবে বলা হয়েছে শুধুমাত্র চিত্রশিল্পের কথা, এই জিনিসটা এখানে উল্লেখ নাই, এটা খেয়াল রাখবেন। তেল রং চিত্র কাকে বলে? তেল রং চিত্র নিয়ে তো আমি যখন শিল্প মাধ্যম যখন আলোচনা করেছি, প্রথমেই ছিল আমাদের তেল রং। শিল্প মাধ্যম, তেল রং, উপকরণ, করণ কৌশল। তেল রং করা ফেলছি না আমি আগে, এই ক্লাসটা দেখে নেবেন, এখন আর এটা নিয়ে বলতে চাচ্ছি না। তেল রং চিত্র কাকে বলে? মূলত তেল রং দিয়ে যে ছবি আঁকা হয়, ক্যানভাস, তেল রংটা করতে হয় বোর্ড বা ক্যানভাসের উপরে করে, এটাকে তেল মিক্স করে এটাকে নরম করার জন্য লিনসিড অয়েল, তারপিন, এগুলি দিয়ে মুছতে হয়, এ তেল রং বলে। মানে তেল রং ব্যবহার করে যে ছবি আঁকা হয় তাকে তেল রং চিত্র বলে। আর পৃথিবীতে যত স্থায়ী বড় বড় চিত্র আছে, নাম করা চিত্র, যেমন ধরেন পৃথিবীর একটা নাম করা চিত্রশিল্পের নাম বলেন তো, চিত্রকলার নাম বলেন তো, কে বলবেন? হ্যাঁ, আর মোনালিসা বলছে একজন, কার আঁকা? লিওনার্দো দা ভিঞ্চি। এটা একটা প্রতিকৃতি, একটা নারীর প্রতিকৃতি, এটা রহস্যময়। যাই হোক, আর হচ্ছে যে এটাও তেল রঙে করা, কারণ এটা তেল রঙের স্থায়িত্বটা একটু বেশি হয়। আর কি আরেকটা বলেন? হ্যাঁ, সানফ্লাওয়ার, এটা কার? হ্যাঁ, ভ্যান গগের আঁকা একটা সানফ্লাওয়ার, একটা বিখ্যাত ছবি, একটা সূর্যমুখী ফুল, খালি একটা না, অনেকগুলি, একটা টবের মধ্যে সূর্যমুখী ফুল বসানো, সুন্দর একটা স্টিল লাইফ। এটা আপনারা দেখে নেবেন,
এটা কোটি কোটি ডলার এখন দাম এটার, যেখানে যেখানে মোনালিসার তো এগুলির দাম পুরো রাষ্ট্র দিয়ে দিলেও দিবে না। বাংলাদেশ যদি বলে আমাকে মোনালিসা, তো আমি পুরো দেশ আপনাকে দিব। ইটালিকে যদি বলে, ইটালি বলবে যে লুবোর মিউজিয়ামে আছে তো এটা, হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চি। তো এখন ওইটা তো আর ওইটা তো আর বলবে না, বলে না ভাই তোমার দেশ আমার দরকার নেই, আমার মোনালিসা এটাই দরকার। বিশেষত্বটা কি? আমার থেকে তো এটা একটা সাধারণ ছবি মানে এটার দিকে তাকায় তো মনে হয় হাসি মুখে তাকায় মনে হয় হাসতেছে। আর এটা কিভাবে বলবো, এটা তো এটা দা ভিঞ্চি জানে আর শিল্প সমালোচকরা জানে। আর এটা নিয়ে দরকার নেই, এগুলি ভবিষ্যতে যখন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যখন আরো কিছু সময় থাকবে বিশেষ বিশেষ কাজ নিয়ে হবে। তাহলে সানফ্লাওয়ার এটা মূলত একটা ফিলিংস আর কি। মোনালিসা কি ওই যে মোনালিসা চিত্রটা বলতেছে না যে বিশেষত্বটা কি, তো বিশেষত্বটা তাকানোর উপর ফিলিংস যেটা সেটা বলতেছি আর কি। এটা তো চারুকলার বিশেষত্ব, সেটা অন্য জিনিস। ঠিক আছে, আপনারা যারা জুলাই মাসে ভর্তি হইয়া ওই আগস্ট মাসে শেষ হয়ে যাচ্ছে, এখনো বাড়ির কাজের খাতা শেষ করতে পারেনি, আরম্ভই করেনি, তারা এগুলি জানতে চাইেন না। তারা আগে ওই জিনিসগুলি করেন, এগুলি নিয়ে আলোচনা করার অনেক সময় পাওয়া যাবে। এটার কোনো শেষ নেই, এটা বলা যাবে চিত্রকলা কি জিনিস নেই। এখন আমি সেদিন একটা আলোচনায় বলেছিলাম যে এখন আমি যেমন ভ্যান গোগের সানফ্লাওয়ার, তারপরে তার আগে হচ্ছে যে 1300-1400 শতকে আঁকা এই আমাদের লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। মোনালিসা ইনডোর একটা চিত্রকলা, ঘরের মধ্যে বসে বসে সে আঁকছে। আর এরপরে এই পিরিয়ডগুলি শেষ, অনেক পিরিয়ড চলে আসছে। আধুনিক পর্যায়ে এসে একটা পিরিয়ড শুরু হয়েছিল পোস্ট ইমপ্রেশনিজম। তখনও ক্যামেরা আবিষ্কার হয়নি। হ্যাঁ, শিল্পীরা ধারণা করলো কি রে, এরকম করে ঘরের মধ্যে বসে নিজের মতো করে রং দিয়ে দিয়ে খালি দৃশ্য আঁকতেছি, মানুষের চেহারা আঁকতেছি, এইভাবে করে হয় না। একদল শিল্পী ফরাসিতে, তারা এই ভ্যান গগ, সুরাত, টার্নার, এর নাম করা অনেক ইমপ্রেশনিস্ট শিল্পী, তাদেরকে ব্যঙ্গ করে বলছে ওরা একটা বলছে যে চিত্রকলা এরকম হবে না। একটা দৃশ্য আঁকবো আমি, একটা লোক সাদা শার্ট নিয়ে গাছের নিচে দাঁড়িয়েছে, সাদা শার্ট পরে, তার রংটা সাদা নয়। তারাই প্রথম বলছে যে চুলের রং কালো হবে, মানে কালো না। চুলের রং, সে যদি লাল কাপড়ের পাশে দাঁড়ায়, সেখানে চুলের মধ্যে কালোর মধ্যে রেডিশ প্রভাবটা পড়বে। ইমপ্রেশন, প্রভাব, কালারের প্রভাব নিয়ে তারা প্রথম আলোচনা শুরু করেছিল। তখন তাদেরকে ব্যঙ্গ করে সমালোচকরা বলছে ইমপ্রেশনিস্ট। কিন্তু তারা তাদের এই আন্দোলনের নাম ইমপ্রেশনিস্টই দিচ্ছে। ঠিক ভ্যান গোগও একজন লিডিং শিল্পী, ইমপ্রেশনিস্ট, পোস্ট ইমপ্রেশন, মানে পরবর্তী সময় তারা এগিয়ে গেছে। মানে সানফ্লাওয়ারটা আঁকার পরে এটা অনেক দামি এখন একটা, এটাও বোধহয় লুভর মিউজিয়ামে আছে, অনেক দামি দামি চিত্রকলাগুলি ওখানে আছে। ভ্যান গোগের আরও বিখ্যাত ছবি আছে, যেমন স্টারি নাইট, তারপর হচ্ছে যে গম ক্ষেতের উপর কাক, বিশাল ছবি। তার ছবির সামনে দাঁড়িয়ে কোনো ছবি দেখা যেত না, তার ছবি দেখতে হলে অনেক প্রায় 10-20 ফুট দূরে থেকে দেখতে হইতো, কাছে গেলে শুধু রঙের প্রলেপ দেখা যেত। বিশাল বিশাল এরকম মোটা ব্রাশ রঙের প্রলেপ দিয়ে তারা সে কাজ করছে। ওই যে সে যেমন সুরাত একজনই ছিল, শিল্পী ছিল ইংল্যান্ডের। হ্যাঁ, সে কাজ করছে কিভাবে, ইংল্যান্ডেরই বোধ সম্ভবত। সে কাজ করলো কিভাবে, সে কাজ করলো ওই বেসিক কালার বলছি না, সে বেসিক কালার ব্যবহার করছে। সে গাছের সবুজ পাতার মধ্যে 3-4টা গ্রেড আছে, কোথাও একদম হালকা সবুজ, কোথাও মিডিল টোন সবুজ, কোথাও গাঢ় সবুজ। সে কি করছে, রং মিশিয়ে লাগাই নেই ওইখানে। সে কিভাবে কাজ করেছে, সে কাজ করেছে ফোঁটা দিয়ে, যেখানে গাঢ় সবুজ সেখানে নীল ফোঁটাটা বেশি দিয়েছে, আর হলুদ ফোঁটাটা কম দিয়েছে। দূরে গেছে দেখা যাচ্ছে গাঢ় সবুজ, দূর থেকে দেখে। মানে সুরাতের ছবিগুলি কাছ থেকে দেখলে খালি লাল, নীল, হলুদ, এই 3 রঙের ফোঁটা ছাড়া আর কোনো কিছু ছিল না। 3 রঙের স্ট্রোক। আপনি মোবাইলে গিয়ে সুরাতের ছবিটা দেখে নিয়েন, এই যে আমি বললাম, এগুলি আপনারা বলাতে। টার্নার ল্যান্ডস্কেপ বেশি করেছে চিত্রকলা। সে এই যে সূর্য যে অস্ত যাওয়ার সময় যে নদীর মধ্যে সূর্যের প্রভাব পড়ে, এগুলি তারা আবিষ্কার করেছে। একসময় তো শিল্পীরা ঘরের মধ্যে বসে বসে মোনালিসার মতো ছবি এঁকেছে, ওই পৌরাণিক কাহিনী নিয়ে ছবি এঁকেছে, এগুলি এঁকেছে না। এখন তো আর ওই সময় নাই, এখন যুগ অনেক পাল্টে। যেমন ধরেন
এই পরবর্তী সময় ইমপ্রেশনিস্টের পরেই আসলো কে? পাবলো পিকাসো। নাম শুনেছেন? নামটা কিন্তু বলতে পারেন আপনাদের এই মাথা গুরু গুরু সে কয়েকটা মানে ইসের আমাদের দেশে এই সাহিত্য কলায় যেরকম রবীন্দ্রনাথ সাহিত্যে সকল শাখায় স্পর্শ করে গেছে, ঠিক চিত্রকলায়ও এই ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম, ফবিজম, স্কোয়ারিজম, তারপরে বলে স্কোয়ারিজম না, কিউবিজম, এই যে কিউবিজমের গুরু সে চিত্রকলার একটা বিশাল আন্দোলন তৈরি করে দিয়ে সে চলে যান। তাকে নিয়ে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ধরনের ফিল্মও আছে, তাকে নিয়ে বিবিসিতে বিভিন্ন ডকুমেন্টারিও করেছে। গুয়ার্নিকা ছবি, আমি এটা আগেও একটা ক্লাসে বলেছিলাম, গুয়ার্নিকা ছবি কি স্পেনে মানে তখনকার তখনকার যে এই শাসক গোষ্ঠী, যে অত্যাচারী শাসক গোষ্ঠী গুয়ার্নিকা শহরের উপরে যে অত্যাচার চালিয়েছিল তার একটা চিত্রকল্প, অনেক দিক থেকে এঁকেছে। সাধারণ রিয়েলিস্টিক ফর্মে আঁকলে আর কি বা আঁকতে পারতো? আমরা যুদ্ধের ছবি আঁকতে বললে কিছু প্লেইটে দিয়ে আঁকে দিই না মুক্তিযুদ্ধের ছবি। তো মুক্তিযুদ্ধের ছবি যদি আমরা পুরো বাংলাদেশের পুরো মুক্তিযুদ্ধের পরিস্থিতি আনতে যাই, আপনি কি 1 মাইল ব্যাপী একটা দেয়াল চিত্র আঁকলেও তো হবে না, হবে? কিন্তু এটাকে তো আবার ইচ্ছা করলে পুরো বাংলাদেশের চিত্র একটা 10 ফুট বাই 10 ফুট একটা ক্যানভাসের মধ্যে নিয়ে আসা যায়, যদি তার মধ্যে কিউবিজম থাকে, তার মধ্যে আইডিয়া থাকে, তার মধ্যে চেতনা থাকে। পারবে না কেন? বুঝতে পারছেন? তো এগুলো আপনাদের কাছে অনেক অ্যাবস্ট্রাক্ট মনে হচ্ছে কথাবার্তাগুলি, স্বাভাবিক। কারণ আমি যে ফর্মে কথাগুলি বলতে চাই আপনারা বড় দেখেই কিছুটাও তো বুঝবেন, বুঝে নিতে হবে। এই ফর্মের ব্যাপারগুলি হচ্ছে যে এরকমই। পাবলো পিকাসোর আঁকছে, এরকম করে অনেক বিখ্যাত শিল্পীরা। এগুলি যখন ওয়েস্টার্ন আর্ট নিয়ে যখন পড়াবো আপনাদের একটা আছে তো, এই যে আপনাদের কোর্স কতে 6 নম্বর অধ্যায় প্রাচ্য ও পাশ্চাত্য শিল্পকলা উৎপত্তি, গুরুত্ব, পরিচিতি। আমি প্রাচ্যটা মোটামুটি বলছি না, এখন এই দুইটার পাশাপাশি গেলে পাশ্চাত্য কিছু বলতে হবে। তাহলে পাশ্চাত্য শিল্পকলার ইতিহাসটা কোত্থেকে আসলো? এটা মূলত গ্রিকরাই এটার একটা উৎপত্তি, খুব রিয়েলিস্টিক কাজ করতো, বাস্তববাদী ছবি আঁকতো। এগুলি করে করে একসময় তখন এদের কথাবার্তাগুলি আসবে। তো ইমপ্রেশনিজমটা সেটাই, যে কোত্থেকে আসলো কথাটা, যে মানে এই যে বসে বসে ওই যে মোনালিসের কথা থেকে বসে, মোনালিসাও ঘরের মধ্যে বসে এইভাবে করে, মোনালিসার কালারগুলো দেখবেন ন্যাচারাল নয়, একটু পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালার টালার ছবি এগুলি পরবর্তী সময় আধুনিক শিল্পীরা যেই দৃশ্যের ছবি আঁকছে অত ন্যাচারাল না, বোঝা যায় যে এটা স্টুডিওর মধ্যে বসে এঁকেছে। কারণ এটা তো ওই কিউবিজমের 100 বছর আগের ছবি, কিউবিজম বলি, ইমপ্রেশনিজমের 100 বছর আগের ছবি। আর লিওনার্দো দা ভিঞ্চি তো জানাতন মানুষ না। লিওনার্দো দা ভিঞ্চি একাধারে শিল্পী, একাধারে একজন ইঞ্জিনিয়ার, একাধারে একজন ডাক্তার। এক্স-রে বা অ্যানাটমি, মেডিকেল যারা পড়াশোনা করে অ্যানাটমির ক্ষেত্রে আজকে থেকে 20-50 বছর আগেও, 50 বছর আগে ধরি আমি বেশি বললে, এরপরে যখন বিভিন্নভাবে ফটোগ্রাফি, এক্স-রে মেশিনের মাধ্যমে মানুষের রগ এবং মানুষের বিভিন্ন কিছু চিহ্নিত করে যখন ফটোগ্রাফি আবিষ্কার হয়ে গেছে, তার আগে তো এই লিওনার্দো দা ভিঞ্চির ছবিগুলি ছিল একমাত্র উৎস ছবি আঁকা শিকার। সে পুরো মানুষের ফিগারের পেশিগুলির অবস্থান, হাড়ের অবস্থান, রগের অবস্থানগুলি আঁকছে। লাশ কাটা ঘরে গিয়ে বসে বসে লাশ কাটতো, কেটে অবস্থানগুলি দেখে সে এগুলি আঁকতো। এই জন্য তো সে গির্জায় ছিল। তখনকার সময় তো ভালো কাজ হোক ও মন্দ কাজ হোক সব গির্জাতেই হইতো, পড়াশোনাও গির্জায়। আমাদের দেশে একসময় মক্তব, মাদ্রাসা, এগুলি পড়াশোনাগুলি মূল পড়াশোনার উৎসটা তো আসলে ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক। পরে না দেখছি যে না এখানে একটা বাইন্ডিংস আছে, এখানে অনেক কিছু, এবং তারা ওখান থেকে বেরিয়ে আসছে। কোপার্নিকাস গির্জাতে বসে যখন চিন্তা আসলো মাথায়, না তখন 500 বছর আগে, তখন মানুষের মধ্যে চিন্তা ছিল যে সূর্য উঠে সূর্য ডুবে, সূর্য উঠে সূর্য ডুবে, ধার্মিকভাবে এটা মনে করতো, ধর্মীয়ভাবে মনে করতো। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম এটা মনে করতো। এখন সে যখন বলছে না সূর্য উঠে সূর্য ডুবে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরে, এই চিন্তাটা তার মাথায় আসছে এবং বিভিন্ন প্রমাণ দিয়ে যখন বলা শুরু করছে, তাকে ধর্মদ্রোহী বলে তাকে বিষপান করিয়ে সক্রেটিসের মতো মেরে ফেলতে বাধ্য করছে। আজকের দিনে তার জন্য আমাদের দুঃখ হয় না? আমরা কত বোকা ছিলাম, একজন বিজ্ঞানীকে মারে ফেলছি আমরা এই কথা বলতে দেখি। ঠিক আমরাও এখন বিভিন্ন বড় বড় প্রগতিশীল কাজে যারা আত্মনিয়োগ করে বদনামের ভাগিদার হচ্ছে সো কল্ড বিজ্ঞানীদের কাছ থেকে,
500 বছর পরে আমাদের পূর্ব উত্তরসূরিরা ওদের জন্য ওয়েলকাম করবে আর আমাদেরকে বলবে যে কি বোকা ছিল তখনকার জনগণ। আমরা যেরকম কোপার্নিকাসের কথা কোপার্নিকাসের কথা গ্যালিলিও তাকেও মেরে ফেলছে, সেও একই কথা বলছে এবং গ্যালিলিও মরার সময় বলছে তবুও পৃথিবী ঘুরছে। সে হ্যামলকের বিষ পান করে তাকে মারতেছে, ওই তবুও পৃথিবী দেখো। তাইলে আর আজকের দিনে আমরা তো যখন উপগ্রহ থেকে যখন এই আমাদের সৌরজগতের ছবি দেখি, কি দেখি আমরা যখন অনেক দূরে যখন এখন তো গ্যালাক্সির ছবিও দেখা যায়। গ্যালাক্সি কি? অনেকগুলি সৌর, অনেকগুলি সূর্যের একটা সমাবেশ, তার মধ্যে আমাদের গ্যালাক্সিও, তার মধ্যে আমাদের সৌরজগতে একটা ছোট্ট একটা অংশ। আমাদের গ্যালাক্সিটার নাম কি? মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, হ্যাঁ বাংলায় বলে আর কি। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে 5টা বাহুর মতো আছে, অনেকটা তারা মাছের মতো। এটা ঘুরছে, এই ঘূর্ণির মধ্যে একদম একটা বাহুর একদম উপরের দিকে একটা জায়গায় আমাদের এই সৌরজগতের অবস্থান। এই সৌরজগতের অবস্থান যখন আরো ক্লোজ আপ করে দেখা হয়, দেখা যায় সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। আমার ভালো লাগে এগুলি বলতে। যাই হোক, আর যত বেশি ছাত্রদেরকে বলবেন তত নিজের ভিতরের বিশ্বাসটাও হবে, হ্যাঁ সত্যকে। তো এখন তো আর পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে, এগুলি নিয়ে আর বিতর্ক করার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা ছবি দেখে ফেলছি। তো যাই হোক, সামনের ক্লাসেই থাকবেন, আপনারা সবসময় কাজগুলি করবেন, এটা আপনাদেরকে বারবার করে বলছি যে। আর আগামী ক্লাসের জন্য কালকেও এসে ক্লাসগুলি করবেন, প্র্যাকটিক্যাল ক্লাস। উনি যেহেতু ব্যবহারিক ক্লাসগুলি সবগুলি করছে, উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। আর আমরা সামনে ওই যাতে ব্যবহারিক ক্লাস করা যায়, এখানে যেহেতু অ্যাটেন্ডেন্স একটু বাড়ছে, এখানে যারা প্রিপারেশান নিয়ে আসবেন, এখান থেকে কাগজ নিয়ে বা ওই খাতা নিয়ে, বাড়ির কাজের খাতা নিয়ে আসবেন। এখানে বাড়ির কাজের খাতা আনেন না কেন? এটা কি বাড়ির কাজের খাতা আপনার? কি কি আছে খাতা? আপনার 2 ধরনের খাতা দরকার, একটা হচ্ছে আপনি নোট লেখার খাতা, আর একটা হচ্ছে বাড়ির কাজের প্র্যাকটিক্যাল খাতা। ওইটা এখানে বসে বসে কাজ করলেও তো কিছু আগাই যায়। আমি তো এটাই বুঝি না। আর আপনারা এই সামনের সপ্তাহের ভিতরে সবাই জুলাই মাসের খাতা জমা দিয়ে দিবেন, এত কিছু নাইলে কিন্তু আমি আর কারো কথাবার্তা শুনবো না, আমি রিকোয়েস্ট শুনবো না। সুতরাং আপনারা আপনাদের রেজাল্টের জন্য এই বাড়ির কাজটাকে গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ।